দেশে তেলের কোনো সংকট নেই, সরবরাহ স্বাভাবিক জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। ব্যয় কমানোর নির্দেশ। লবণাক্ত উপকূলে ঘরে ঘরে পানির ট্যাঙ্কি, সুপেয় পানি নিশ্চিতের ঘোষণা। বৃষ্টির পানি সংরক্ষণে জোর, বললেন পরিবেশ প্রতিমন্ত্রী। রাতের আধারে খোয়াসাগর দিঘিতে মাছ ধরার ভিডিও ভাইরাল। প্রশাসনের সম্পৃক্ততার অভিযোগ, সরকারি গাড়িতে মাছ নেওয়া নিয়ে প্রশ্ন। মিরসরাইয়ে টানা বৃষ্টিতে তরমুজ খেতে পানি। বৃষ্টি বাড়লে বড় ক্ষতির আশঙ্কা, দ্রুত বিক্রির পরামর্শ কৃষি বিভাগের। এবং গরমের মাঝে দিনাজপুরে ঘন কুয়াশা, তাপমাত্রা ৩৫ ডিগ্রির ঘরে। শীতের কুয়াশা নয়, সিমফক, জানালো আবহাওয়া অফিস। আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। মশলা বদলে ফেলেছে, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশে কোনো ধরনের তেলের সংকট নেই। সরকার আগাম ৩ মাসের পরিকল্পনা হাতে নিয়েছে। তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। এছাড়া জ্বালানি সাশ্রয়ে নতুন কিছু পদক্ষেপ নেওয়া রয়েছে এবং সন্ধ্যা ৬টার মধ্যে বাজার বন্ধ রাখা এবং মন্ত্রী ও সচিবদের ব্যয় ৩০% কমিয়ে আনা। শুক্রবার টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদুল হাসান চাঁদ বাজার পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। মীর শাহে আলম বলেন, গত ১৭ বছর ধরে শুধু উন্নয়নের বুলি শোনা গেছে, বাস্তবে কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে এখন সেই বাস্তব চিত্র পরিষ্কারভাবে ধরা পড়ছে। প্রতিমন্ত্রী আরও বলেন, টাঙ্গাইলের পার্ক বাজারের রাস্তা ও বাজার উন্নয়নের জন্য ইতিমধ্যে জেলা স্থানীয় সরকার বিভাগের সঙ্গে কথা বলা হয়েছে। জরুরি ভিত্তিতে এসব উন্নয়ন কাজ শুরু করা হবে। জ্বালানি তেলের সংকট নাই, সাপ্লাই চেইন আমাদের ঠিক আছে। তবে যেহেতু যুদ্ধ চলছে, আগামী ৩ মাসের একটি পরিকল্পনা সরকার হাতে নিয়েছে। ইতিমধ্যেই গতকাল ক্যাবিনেটের কিছু সিদ্ধান্ত হয়েছে। আপনারা গতকাল প্রেস কনফারেন্সে শুনেছেন যে ঢাকা শহরের সহ বড় বড় মার্কেটগুলি সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে। অফিসের টাইম সীমা ৯টা থেকে ৪টা করা হয়েছে। স্কুল কলেজের ব্যাপারে রবি সোমবারের মধ্যে একটি সিদ্ধান্ত আসবে এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ মন্ত্রী এবং সচিবদের আমাদের চলাচলের যে তেলের বরাদ্দ, এটি 30% কালকে বাতিল করে দেওয়া হয়েছে। এর বাহিরেও অনেক বিষয়ের মধ্যে আমাদের সাশ্রয় করার মতো যা যা বিষয় আছে, এগুলো গতকাল অনেক সিদ্ধান্ত হয়েছে। আমরা চেষ্টা করছি। আমি শুধু এইটুকু অনুরোধ করবো আপনাদের মাধ্যমে, আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। আমাদের তেলের সাপ্লাই চেইন ঠিক আছে, তেলের মজুদ আমাদের 3 মাস ঠিক আছে। এরপরেও সরকার রিস্ক নিচ্ছে না, কারণ যুদ্ধ যদি দীর্ঘমেয়াদী হয় সারা পৃথিবীর সাথে আমাদেরও এটার প্রভাব পড়তে পারে। এই জন্যে সরকার কিছু কিছু ক্ষেত্রে পরিকল্পনা নিয়েছে। আপনাদেরকে এই বিষয়গুলোকে, জনসাধারণকে আমাদেরকে সাহায্য করার জন্য আমি সরকারের পক্ষ থেকে বিনীত অনুরোধ করছি। লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার প্রত্যেকটা মানুষের জন্য সুপেয় পানি নিশ্চিত করা হবে। প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে পানির ট্যাঙ্কি, যাতে সবাই বৃষ্টির পানি সংরক্ষণ করে সুপেয় পানির চাহিদা মেটাতে পারে। আর এই ট্যাঙ্কি বিতরণের ক্ষেত্রে কে কোন দলমতের তা দেখা হবে না, বলেছেন পরিবেশ প্রতিমন্ত্রী। শুক্রবার সকালে বাগেরহাটের রামপালের পেরিখালী মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উনি অনেকগুলো করতে গেলেও উনি বলার একটা ব্যবস্থা করে দিয়েছেন এবং ওনার যে কাজগুলো রেখে বাড়িতে আছেন তারাও দোয়া করেন, উনি অনেকের দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন। নতুন করে এই রামপাল গড়ে উঠবে এবং রামপালের যে নির্যাতিত আজকের এই দৃষ্টিদান কর্মসূচিতে সকলকে জানাই হিসেবে আসার পরেও দেশের বিভিন্ন জেলায় হঠাৎ করে বাড়তে শুরু করেছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। রাজধানী ঢাকা সহ সারা দেশে উদ্বেগজনক হারে ছড়াচ্ছে অত্যন্ত সংক্রামক এই ভাইরাস। সবশেষ তথ্য বলছে, ইতোমধ্যে দেশের ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে হাম। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, দ্রুত নিয়ন্ত্রণ না করা গেলে পরিস্থিতি মহামারী রূপ নিতে পারে। রাকিব হাসানের বিশেষ রিপোর্ট। মাত্র ৭ মাস বয়সী রিফাত, শরীর জুড়ে লালচে ফুসকুড়ি, শ্বাসকষ্টে কষ্ট পাচ্ছে। শিশু হাসপাতালের বেডে বাবার পাশে শুয়ে চলছে তার চিকিৎসা। কিছুদিন পরপরই দিতে হচ্ছে অক্সিজেন সাপোর্ট। একই ওয়ার্ডে পাশের বেডে আফিফ জান্নাত মায়ের কোলে কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে। সন্তানের চিকিৎসা করাতে এসে ক্লান্ত পরিশ্রান্ত মা, চোখে মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট।
রাজধানী সহ দেশে প্রায় সব হাসপাতালেই এখন এমন চিত্র। প্রতিদিন বাড়ছে আক্রান্ত শিশুদের ভিড়। 28 তারিখে নিয়ে আসছি, পরে বুধবার নিয়ে আসার পর এখানে ছিলাম, ওই বেডে ছিলাম, 2-তে ছিলাম, পরে ওইখান থেকেই আমার বাচ্চার হাম হয়ে গেছে। আমরা আগে নিয়ে আসছি, এখানে আসার পর র্যাশ আসছে বাচ্চার শরীরে, তখন বোঝা গেছে যে হাম হয়েছে। এখানে আসার পর আমরা আগেই আসছি নিউমোনিয়ার সমস্যা নিয়ে বাচ্চা। 9 মাসের যে সময় ছিল হামের টিকা শুরু হয়েছে, ওই সময় আমরা টিকা কেন্দ্রে গেছি যে এই মাসে টিকা আসে নাই, আমাকে ডাক্তার বলছে, তার আমরা বাড়িতে এসে পড়ছি। এর পরের মাসও গেছি, পরের মাসও আসে নাই, তারপর আর দেওয়াই হয় নাই বাচ্চার টিকা। জ্বর, সর্দি, কাশি, চোখ লাল হওয়া এবং শরীরে লাল ফুসকুড়ি, এই উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসছে শিশুরা। যদিও শুরুতে চিকিৎসা পেতে কিছুটা ভোগান্তি ছিল, এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে বলে জানান অভিভাবকরা। 9 মাসে যে টিকাটা পাবে, ওই টিকাটা মানে লেগে দেওয়ার আগেই মানে লেগে ও ওর গায়ে হাম উঠে গেছে। 9 মাস হয়েছে, মানে 9 মাস 24 তারিখে মানে টিকা দেওয়ার ডেট ছিল, 24 তারিখের আগে, মানে ঈদের একদিন আগে এখানে ভর্তি। প্রথম জ্বর হয়েছিল, তারপর জ্বরের সাথে সাথে আর কি পাতলা পায়খানা হয়েছিল, পাতলা পায়খানা হয়ে মুখে গাও হয়ে গেছিল, তারপর হসপিটাল লাইনে ভর্তি করছি। তারপর জ্বরের 4 দিন পরে আর কি এই শরীরে র্যাশ উঠছে, এখন আল্লাহর রহমত সুস্থ আছে। সরকারি টিকাদান কর্মসূচির আওতায় 9 থেকে 15 মাস বয়সী শিশুদের হামের টিকা দেওয়ার কথা থাকলেও বাস্তবতায় রয়ে গেছে বড় ফাঁক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী গেল 2 বছরে নিয়মিত টিকাদানে ঘাটতির কারণে দেশে তৈরি হয়েছে ইমিউনিটি গ্যাপ, যা সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ। চিকিৎসকরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক। একজন আক্রান্ত শিশু থেকেই দ্রুত ছড়িয়ে পড়তে পারে অন্যদের মধ্যে, তাই সংক্রমণ ঠেকাতে সবচেয়ে কার্যকর উপায় টিকাদান নিশ্চিত করা। মিজলস অসম্ভব ছোঁয়াচে, তো মিজলস রোগীগুলোকে যদি আমরা জেনারেল ওয়ার্ডে ভর্তি দিই, তাহলে সেক্ষেত্রে স্প্রেড অফ ইনফেকশন বা ইনফেকশন ছড়ানোর ঝুঁকিটা অনেক বেশি, যে কারণে সার্ভের এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডিসিশন মতে এই ওয়ার্ডটাকে আইসোলেট করে ফেলা হয়েছে। বিশেষজ্ঞদের মতে এখনই সমন্বিত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে, তাই টিকাদান জোরদার, সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত শনাক্তকরণ, এই 3টি এখন সময়ের দাবি। নিউজ ডেস্ক, জাগো নিউজ। লক্ষ্মীপুরে ঐতিহ্যবাহী খোয়াসাগর দিঘি থেকে গভীর রাতে মাছ ধরার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে প্রশাসনের কয়েকজন কর্মকর্তার উপস্থিতি দেখা যাওয়ায় বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত 2টা থেকে 4টা পর্যন্ত পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের দালাল বাজার এলাকার দিঘিতে মাছ ধরার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় 2 টন মাছ ধরা হয়, যার বাজার মূল্য প্রায় 10 লাখ টাকা হতে পারে। ধরা মাছ সরকারি গাড়িতে করে নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা ভিডিও ধারণ করেন, তবে এ সময় বক্তব্য চালিয়ে সংশ্লিষ্ট এক কর্মকর্তা সরে যান। পরে আরেক কর্মকর্তা জানান, মাছগুলো জেলা প্রশাসকের কার্যালয়ে নেওয়া হয়েছে এবং পরে এ বিষয়ে জানানো হবে। পরদিন সকালে এক কর্মকর্তা দাবি করেন, মাছের একটি অংশ এতিমখানায় দেওয়া হয়েছে এবং কিছু বিক্রি করা হয়েছে, তবে পরিমাণ ও অর্থের হিসাব তিনি জানাতে পারেননি। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন দিঘিটির ইজারা না দিয়ে সরকার রাজস্ব হারাচ্ছে। বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। মেহেরপুরের গাংনীতে জ্বালানি তেল নামানোর সময় লরি বোঝাই 4,500 লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। শুক্রবার রাত আনুমানিক 2:30টার দিকে উপজেলার সাহেবনগর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, একটি লরি খুলনা ডিপো থেকে ডিজেল নিয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোয়াল গ্রামে যাওয়ার কথা ছিল, তবে নির্ধারিত গন্তব্যে না গিয়ে লরিটি গাংনীর সাহেবনগর বাজারে গিয়ে থামে। সেখানকার রিপন নামের এক সার ও কীটনাশক ব্যবসায়ীর দোকানে অবৈধভাবে তেল নামানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় সংশ্লিষ্টদের কাছে তেলের বৈধ কাগজপত্র চাইলে তারা তা প্রদর্শন করতে ব্যর্থ হয়। পরে ঘটনাস্থল থেকে তেল বোঝাই লরিটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়। গাংনী থানায় উপপরিদর্শক আব্দুল করিম জানান, জব্দকৃত তেলের কাগজপত্র যাচাই বাছাই শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, গাংনী থানাধীন সাহেবনগর বাজারে অবৈধভাবে তেল সরবরাহ হচ্ছে। আমি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলে এসে দেখতে পাই, একটি লরি থেকে
জনৈক রিপনের দোকানে, তার একটা সার এবং কীটনাশকের দোকান। সেখানে সে 3টা ব্যারেলে অলরেডি তেল নামানো হয়ে গেছে। তখন আমি এসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করি যে এই তেলটা কোথা থেকে নিয়ে আসলেন। তো তখন তারা বলে যে আমাদের বাড়ি হচ্ছে কুষ্টিয়া দৌলতপুরের ভিতরে, আমাদের খুলনা ডিপো থেকে তেল নিয়ে আসছে এটা দৌলতপুরে নিয়ে যাওয়ার জন্য। তো তখন আমি জিজ্ঞেস করি এই তেলটা তো এখানে অবৈধভাবে নামাচ্ছেন। পরবর্তীতে তাৎক্ষণিকভাবে তারা কোনো বৈধ কাগজপত্র বা এখানে সরবরাহের কোনো কাগজপত্র দেখাতে পারবে না। পরবর্তীতে এখন এখানে যে 600 লিটার তেল জব্দ করা হয়েছে এবং এখানে জিম্মায় রাখা হয়েছে, বাকি বিষয়ের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। চট্টগ্রামের মিরসরাইয়ে টানা ভারী বৃষ্টিতে তরমুজ চাষিরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। 31 মার্চ বিকেল থেকে শুরু হওয়া বৃষ্টিতে উপজেলার নিচু এলাকার তরমুজ ক্ষেতগুলোতে পানি জমে যায়। এতে পাকা, আধা পাকা ও কচি তরমুজ পানিতে ডুবে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। উপজেলার ইচ্ছাখালী, মিঠানালা ও শাহেরখালী ইউনিয়ন ঘুরে দেখা গেছে কৃষকেরা সেচ দিয়ে জমি থেকে পানি সরাতে ব্যস্ত সময় পার করছেন। কোথাও কোথাও হতাশ হয়ে ক্ষেতের ধারে বসে থাকতে দেখা গেছে চাষিদের। কৃষি অধিদপ্তর জানিয়েছে এবছর উপজেলার 7টি ইউনিয়নে প্রায় 750 হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় 20% জমির ফসল ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার বৃষ্টি হলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত চাষিরা জানান, ঋণ ও ধার করে তরমুজ চাষ করলেও বৈরী আবহাওয়ার কারণে এখন পুঁজি ফেরত পাওয়া নিয়েই শঙ্কায় রয়েছেন তারা। উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, পাকা তরমুজ দ্রুত বিক্রি করতে পারলে কিছুটা ক্ষতি কমানো সম্ভব। গতকালকে আপনার বিকেল বেলায় আপনার অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের জমিনে তো আপনারা দেখছেনই যে মাঠে যে পরিমাণে পানি। এখন আমরা কালকে থেকে আবার যদি ঠিক থাকতো তাহলে আমরা মাল কালকে থেকে কাটতাম। এখন এই অতিরিক্ত বৃষ্টির কারণে আমরা এখন জমিনেও হাঁটতে পারছি না। এখন আমাদের জমিনে যে কাদা রয়েছে, এখন এগুলা না শুকানো পর্যন্ত আমরা মালগুলো উঠাইতে পারবো না। এখন আমরা তো সব দিকে আমাদের লোকসান। 30 লক্ষ টাকা এখানে চালান দিছি, 23 খানি জমিন, 30 লক্ষ সব আমরা ব্যাংকের থেকে লইছি। এখন বৃষ্টি আমাদেরকে সব ধ্বংস করে দিতেছে। আমরা রোদ নইলে বাজারটা পাই দিতে, তোমাদের বাজার নাই করলে চলে। যদি আল্লাহ তালাই আমাদেরকে উদ্ধার করে তাহলে আমরা চালান লই বাড়ি ঢুকতে পারবো, নইলে চালান লই বাড়ি ঢুকতে পারবো না। দিনাজপুরে প্রচণ্ড গরমের মধ্যে বিরল ঘন কুয়াশা দেখা মিলেছে। শুক্রবার ভোরে জেলার সদর উপজেলা সহ বিভিন্ন এলাকায় হঠাৎ করে কুয়াশা নেমে আসে, যা সকাল 9টা পর্যন্ত স্থায়ী হয়। এতে রাস্তাঘাট, মাঠ ও ফসলি জমি ঢেকে যায় সাদা আস্তরণে। ঘন কুয়াশার কারণে সড়কের যানবাহনগুলোকে হেডলাইটে জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করতে দেখা গেছে। স্থানীয়রা জানান, চৈত্র মাসে এমন কুয়াশা অস্বাভাবিক এবং অনেকটা শীতকালের আবহের মতো মনে হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এটি শীতের কুয়াশা নয়, বরং স্টিম ফগ বা জলীয় বাষ্পীয় কুয়াশা। সাম্প্রতিক বৃষ্টির পর উষ্ণ ও শীতল বায়ুর সংমিশ্রণে এ ধরনের কুয়াশা সৃষ্টি হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিনাজপুরে তাপমাত্রা 35.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়তে পারে। ফলে গরমের মধ্যেই এমন অস্বাভাবিক আবহাওয়া পরিস্থিতি দেখা দিচ্ছে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। দেশে তেলের কোনো সংকট নেই, সরবরাহ স্বাভাবিক, জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। ব্যয় কমানোর নির্দেশ। লবণাক্ত উপকূলে ঘরে ঘরে পানির ট্যাঙ্কি, সুপেয় পানি নিশ্চিতের ঘোষণা। বৃষ্টির পানি সংরক্ষণে জোর, বললেন পরিবেশ প্রতিমন্ত্রী। রাতের আধারে খোয়াসাগর দিঘিতে মাছ ধরার ভিডিও ভাইরাল। প্রশাসনের সম্পৃক্ততার অভিযোগ, সরকারি গাড়িতে মাছ নেওয়া নিয়ে প্রশ্ন। মিরসরাইয়ে টানা বৃষ্টিতে তরমুজ খেতে পানি। বৃষ্টি বাড়লে বড় ক্ষতির আশঙ্কা, দ্রুত বিক্রির পরামর্শ কৃষি বিভাগের। এবং গরমের মাঝে দিনাজপুরে ঘন কুয়াশা, তাপমাত্রা 35 ডিগ্রির ঘরে, শীতের কুয়াশা নয়, স্টিম ফগ, জানালেন আবহাওয়া অফিস। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com।
ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।